নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে তোমাদের কিছু ফুটবল রিলেটেড, মোহনবাগান ইস্টবেঙ্গল রিলেটেড আপডেটস দিয়ে দেবো। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে বিকেল 4টে থেকে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসির ম্যাচ আছে। যেই ম্যাচে মোহনবাগানের দল কিরকম হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা আমাদের দলে আলবার্তো রড্রিগেজকে মেনলি রেখেই আলোচনা করেছিলাম। তবে রেস স্পোর্টস যেরকমটা রিপোর্ট করছে যে হালকা স্লাইড ইনজুরি কিন্তু আলবার্তো রড্রিগেজের আছে, যেই কারণে আমরা দেখছিলাম যে যেদিন মোহনবাগান লাস্ট আর কি কলকাতায় প্র্যাকটিস করলো সেদিনও প্র্যাকটিসের শেষের দিকে ম্যাকলারেনের পাশে বসে আলবার্তো রড্রিগেজ খেলা দেখছিল, লাস্টের দিকে অনুশীলন করেনি। এবং কালকে জামশেদপুরে গিয়েও নাকি আলবার্তো রড্রিগেজ পুরো ট্রেনিংটা দলের সাথে করেনি। এবার বলতে পারো যে সে 100% ফিট না, তার গুরুতর চোট আছে এরকমটা নয়। তবে যেহেতু হালকা ইনজুরি এবং একদম ডুরান্ড কাপের ম্যাচ, প্রিসিজনের ম্যাচ, তো খুব একটা রিস্ক কিন্তু নিতে চাইছে না মলিনা। এবং সেখানে হয়তো আমরা আজকে আলবার্তো রড্রিগেজকে হয়তো স্টার্ট করতে দেখবো না, সেটারই পসিবিলিটি বেশি মনে হচ্ছে। বেঞ্চে থাকতে পারে এবং সেই জায়গায় আলবার্তো যদি স্টার্ট না করে টম আলড্রেড অবশ্যই ডিফেন্সে স্টার্ট করবে। টম আলড্রেড এবং সুভাশিস বোস তাদের সাথে স্টার্ট করে সেই দিকে নজর থাকবে যে দীপক তাংড়ি স্টার্ট করছে কিনা, নাকি তোমার দীপেন্দুর মতো প্লেয়ারকে ভরসা করছে। সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং দেখার বিষয় হবে। আর সব থেকে ইন্টারেস্টিং দেখার বিষয় হবে যে আপফ্রন্টে কি তাহলে এবার বাকি তিন বিদেশি টম ছাড়া কামিংস, পেত্রাতোস এবং গ্রেগ স্টুয়ার্ট তিনজন কি একসাথে স্টার্ট করছে। এবার কিন্তু সেটা হবার পসিবিলিটি বেশি মনে হচ্ছে যদি আলবার্তো স্টার্ট না করে। এই তিন কোয়ালিটি অ্যাটাকার কিন্তু একসাথে স্টার্ট করতে পারে, যেখানে স্টুয়ার্টকে হয়তো আমরা মেনলি নম্বর 10 রোলটাই খেলতে দেখবো। তবে সেখানে যেটা দেখা ইন্টারেস্টিং হবে, মিডফিল্ডে আপুইয়া তো থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডের রোলে। তবে আপুইয়ার পাশে কি সাহাল খেলবে নাকি অভিষেক সূর্যবংশী অথবা থাপাকে খেলবে স্টুয়ার্ট ছাড়া, সেটা একটা দেখা কিন্তু ইন্টারেস্টিং বিষয় হবে। সাহাল খেললে কিন্তু সেটা সুপার অ্যাটাকিং একটা লাইন আপ হয়ে যাবে, দেখা যাক সেটা। তো সেই দিকে কিন্তু অবশ্যই আজকের ম্যাচে নজর থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে যে স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস এবং কামিংসের কম্বিনেশনটা কীরকম হয় সেই দিকেও নজর থাকবে। তো সেখানে মোহনবাগান কিন্তু একটা সুপার অ্যাটাকিং লাইন আপ নিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, আলবার্তো চোটটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, হালকা চোট আছে। দরকার হলে আজকের ম্যাচেও আলবার্তোকে আমরা খেলতে দেখতে পেতে পারি। মানে খেলতে পারবে না সেরকম না, হালকা ইনজুরি, হয়তো রিস্ক না নিতে চাইলে তাকে হয়তো ইউজ করবে না। তো সেই দিকেই নজর থাকবে। এবার বাকি ভাই, হেভি লেভেলের বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টির কিছুটা ব্যাকগ্রাউন্ড নয়েস আসতে পারে, সেটা যদি আসে একটুখানি মানিয়ে নিও। আর তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, যেটা বলা হয়নি আগে, যে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এবার যদি আমরা চলে যাই আনোয়ার আলীর ব্যাপারে, তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কালকে পিএসসিতে 4 ঘন্টার উপর মিটিং হয়েছে, হিয়ারিং হয়েছে, মানে অনেকক্ষণ ধরে হয়েছে। সমস্ত পার্টি নিজেদের মতামত রেখেছে, যেটা কালকে তোমাদের জানিয়েছিলাম। তবে কালকে যেটা বলছিলাম যে আজকে হয়তো সিদ্ধান্ত দিতে পারে যে পিএসসি কি রায় দিল, আনোয়ারকে কত টাকা ফাইন করলো, সেগুলো তো আজকে আমরা জানতে পারতাম। তবে ব্যাপারটা হচ্ছে যে পিএসসি নাকি একটু সময় নিয়ে সিদ্ধান্ত দিতে চাইছে, সেখানে আজকে সিদ্ধান্ত নাও আসতে পারে। ইভেন মেরিনার সেরেনা কিন্তু জানাচ্ছে যে সোমবারও হয়ে যেতে পারে সিদ্ধান্ত আস্তে আস্তে। তো সেই দিকে নজর থাকবে, যখনই আসবে তোমাদের তো জানিয়ে দেবো। বাট আজকে যে আমরা ভাবছিলাম যে হয়তো সিদ্ধান্ত আসবেই একদম কনফার্ম, সেটা নাও হতে পারে। তবে যদি আজকে পিএসসি সিদ্ধান্ত জানায়, খবর তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। বাট না জানালে তো সময় লাগবে, তো অনেকে হয়তো মেসেজ করে জিজ্ঞেস করবে যে কি সিদ্ধান্ত এলো, কি সিদ্ধান্ত এলো। তো সেই জন্যই এই আপডেটটা জানিয়ে রাখলাম, আজকে নাও আসতে পারে, এলে তো জানতে পেরেই যাবে। বাকি যদি আনোয়ার আলীকে নিয়ে অনেকে একটা কথা বারবারই প্রশ্ন করছিলে যে আনোয়ার তো মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে চলে গেল ভালো টাকার প্রস্তাব পেয়ে। যদি ইস্টবেঙ্গলের সঙ্গে যে আনোয়ার 5 বছরের চুক্তি সাইন করলো, এমন কি কোনো গ্যারেন্টি আছে যে যদি আনোয়ার আলী পরবর্তীকালে আরও ভালো টাকার অফার পায়, ইস্টবেঙ্গল ছেড়ে আনোয়ার আলী চলে যেতে পারে? তবে দেখো, আমাকে যদি এই প্রশ্নটা বলো, আমার মনে হয় না আনোয়ার সেটা করবে। তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে আনোয়ার আলী যে ডিলটা সাইন করেছে, সেই ডিলটাকে যখন আমরা দেখছি 24 কোটি টাকার একটা ডিল, একটা ভারতীয় ফুটবলার, সব থেকে হাইস্ট পেড ফুটবলার। এবং সেই ডিলটাকে খেলনাও থেকে ব্রেকডাউন করা হয়েছিল। যেই ব্রেকডাউনটা যদি বুঝতে পারো, সেখানে কিন্তু সেটা হলে আনোয়ার কোনোদিনই ইস্টবেঙ্গল ছাড়বে না, লাস্ট মানে পুরো 5 বছরের কন্ট্রাক্টটা কমপ্লিট করতে চাইবে। কারণ আনোয়ারের যে ডিলটা হয়েছে, রঞ্জিত বাজাজ বলছিল না যে 3 বছরে, প্রথম 3 বছরে আনোয়ার মোহনবাগানের সমানই টাকা পাচ্ছে, টাকার জন্য না, এটা জাস্ট লোক দেখানো। মানে প্রথম 3 বছরে আনোয়ার পাচ্ছে 7.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা করে স্যালারি পাচ্ছে প্রথম 3 বছরে, যেটা খুব একটা বেশি না, ঠিকঠাক স্যালারি। কিন্তু তারপরের 2 বছর, মানে লাস্ট যে 2 বছর আনোয়ারের কন্ট্রাক্টে আছে, মানে ধরো 2024-25 জয়েন করছে, 24-25, 25-26, 26-27, এই 3 মরশুমে 7.5 কোটি আনোয়ার পাচ্ছে টোটাল। তবে 27-28 আর 28-29 এই দুটো মরশুমের জন্য আনোয়ার টোটাল পাচ্ছে কিন্তু প্রায় তোমার 16.5 কোটি টাকা। সেই 16.5 কোটি টাকা কিভাবে দেওয়া হচ্ছে? শেষ দুটো মরশুমে আনোয়ার যে কন্ট্রাক্টে সাইন করেছে, সেখান থেকে সে স্যালারি পাবে 4 কোটি টাকা করে। মানে লাস্ট 2 মরশুম আনোয়ার কিন্তু 8 কোটি টাকা স্যালারি পাবে
এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আনোয়ারকে শেষ দুটো মরশুমের জন্য দেওয়া হবে লয়ালিটি বোনাস। মানে আনোয়ার তো এই যেমন দল ছেড়ে চলে গেল, ইস্টবেঙ্গল ছেড়ে যাতে না যায়, এবং অ্যাকচুয়ালি যেই প্রথম 3 বছরে আনোয়ার 2.5 কোটি করে পাচ্ছে, কিছুটা টাকা যে কম পাচ্ছে সেটাকে ম্যানেজ করার জন্যই আনোয়ারকে যে বড় টাকার ডিলটা দেওয়া হয়েছে সেটাই ম্যানেজ করার জন্য মানে ক্লজে রাখা হয়েছে লয়ালিটি বোনাস, যেই জিনিসটা কিন্তু দেখা যায় না। মানে তুমি টিমে 5 বছর কন্টিনিউ করবে, সেখানে তুমি পাবে হচ্ছে লয়ালিটি বোনাস। যেখানে যদি আনোয়ার 4 নম্বর বছরটা খেলে, মানে 3 বছর কমপ্লিট করার পর যখন 2027-28 মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলবে, 4 কোটি টাকা স্যালারি পাবে এবং তার সঙ্গে পাবে 4 কোটি টাকা লয়ালিটি বোনাস। মানে 2027-28 মরশুমে আনোয়ার কামাবে 8 কোটি টাকা এবং 2028-29 মরশুমে গিয়ে আনোয়ার 4 কোটি টাকা স্যালারির পাশাপাশি 4.5 কোটি টাকা পাবে হচ্ছে লয়ালিটি বোনাস। মানে 2028-29 মরশুমে আনোয়ার পাবে হচ্ছে টোটাল 8.5 কোটি টাকা। মানে শেষ দুটো মরশুমে 2027-28 এবং 2028-29 আনোয়ার টোটাল পাবে 16.5 কোটি টাকা। তো ভাই এইভাবেই আনোয়ারের ডিলটাকে ব্রেকডাউন করা হয়েছে। একজন ভারতীয় ফুটবলার সে যদি বছরে একটা মরশুমের জন্য 8 কোটি 8.5 কোটি টাকা পায়, যেটা শেষ দুটো মরশুমে গিয়ে পাবে, সেটা ভাই ইনসেন অ্যামাউন্ট। এবং সেই অ্যামাউন্ট ছেড়ে কোনো ফুটবলার কিন্তু অন্য কোনো ক্লাবে যেতে চাইবে না, কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবলারদের যে কোয়ালিটি, অত টাকা কিন্তু ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই পাবে না। সেই জায়গাতে আনোয়ার যদি লাস্ট দুটো মরশুমে অত টাকা পায়, সে কেন ইস্টবেঙ্গল ছাড়বে? তো এটাই হচ্ছে লজিক। এবার যদি কেউ 10 কোটি টাকা অফার করে সেখানে ছাড়তে পারে, বাট আমার মনে হয় না সেটা পসিবল যে একজন ইন্ডিয়ান ফুটবলারকে 10 কোটি টাকা দেওয়ার থেকে একজন ফরেন ফুটবলারকে ওই টাকা দিলে সেখানে অনেক অনেক হাই কোয়ালিটির প্লেয়ার আনা যাবে। কোনো ক্লাবই হয়তো সেই রকম ডিল করতে চাইবে না। আনোয়ারের যে ডিলটা হয়েছে সেটা একটা ইনসেন্ট ডিল। ভারতীয় ফুটবলের আমার মনে হয় না নেক্সট 2-3 বছরে হয়তো ওরকম ডিল দেখা যাবে। মানে আনোয়ার লাস্ট 2 বছরে যে টাকা কামাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় না আনোয়ার কোনোভাবেই ইস্টবেঙ্গল ছাড়বে, কারণ টাকার অ্যামাউন্টটা লাস্ট দুটো মরশুমে অনেকটা বেশি। প্রথম 3টে মরশুমে আনোয়ার যে টাকাটা কম কামাবে সেটা কিন্তু লাস্ট দুটো মরশুমে ম্যানেজ করে নেবে, বিশাল অ্যামাউন্ট আছে। তো বুঝতে পেরে গেছো টোটাল 24 কোটির ডিলটা কিন্তু এইভাবে করা আছে। সেখানেই আমার মনে হয় আনোয়ার কিন্তু নিজের পুরো কন্ট্রাক্টটা কমপ্লিট করবে, এই টাইপের লুক্রেটিভ ডিল থেকে বেরিয়ে আসবে না। আর বাকি কার্লেস কুয়াদ্রাতকে নিয়ে অনেক ইস্টবেঙ্গল ফ্যানের প্রশ্ন যে কার্লেসকে কি স্যাক করে দেওয়া উচিত। দেখো আমার একটা জিনিস মনে হয় যে ডুরান্ট কাপে বা আল্টিনাসিরের এগেনস্টে ইস্টবেঙ্গল ভালো খেলতে পারলো না, এর পেছনে কিন্তু কার্লেস কুয়াদ্রাতের দোষ অবশ্যই আছে। ট্যাকটিক্যালি কার্লেস কুয়াদ্রাত হয়তো কিছু ভুল করেছে, তবে ডুরান্ট কাপ দেখে আমার মনে হয় না কোচ স্যাক করে দেওয়াটা কখনোই সঠিক সিদ্ধান্ত। যেটা আমি রিভিউতেই বলছিলাম যে বাকি সময়টাই যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে কিন্তু কার্লেসকে আসতে হবে। এবার কার্লেস কুয়াদ্রাত কিছু তোমার মানে আমার মনে হয় যে এক্সপেরিমেন্টটা করেছে, যেখানে যদি নর্মাল 4-2-3-1 ব্যালেন্স ফরমেশনের সঙ্গে কুয়াদ্রাত যেত, হয়তো ইস্টবেঙ্গলের এই টিমটা অনেক বেটার করতো এবং আইএসএল হয়তো আমরা সেই ফরমেশনই দেখতে পাবো। তো এক্ষুনি কোচ স্যাক করে দেওয়ার প্রশ্ন আসছে না। এবং লাস্ট মরশুম অবশ্যই হয়তো আইএসএল 9 নম্বরেই শেষ করেছে দল, খুব একটা ভালো করতে পারেনি, বাট সুপার কাপ ডুরান্ট কাপে ভালো করেছিল তার আন্ডারে, তো তাকে সেই কারণেই সুযোগ তো দেওয়া হবে। মানে আমার মনে হয় হাফ সিজন তো অবশ্যই দেখবে, যদি খুব ভালো না করতে পারে ইস্টবেঙ্গল সেখানে তারপর ভাবা যেতে পারে। কারণ ইস্টবেঙ্গলের যে দল এবারে ম্যানেজমেন্ট বানিয়ে দিয়েছে সেই দল নিয়ে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স ফ্যানারা এক্সপেক্ট করতেই পারে। তবে যদি মিড টেবিল দলের মতো খেলে ইস্টবেঙ্গল, সেখানে জানুয়ারির মতো সময় গিয়ে কিন্তু বড়সড় ভাবনা চিন্তা করতে পারে। এই মুহূর্তে কোচ স্যাক করার কোনো রকম প্রশ্ন আছে বলে আমার মনে হয় না। এবং তার সঙ্গে সঙ্গে দেখো একটা ব্যাপার আমার মনে হয়, যখন ব্যাঙ্গালুরুতে কার্লেস ছিল বা এখন ইস্টবেঙ্গলও আছে, যে ট্যাকটিক্যালি কার্লেস যে মারাত্মক কিছু সেরকমটা কিন্তু না, বাট অ্যাজ এ ম্যানেজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু কার্লেস খুব ভালো। সেখানে কিন্তু প্লেয়ারদের ভালো ম্যানেজ করতে পারে, প্লেয়ারদের মোটিভেট করে সেরা খেলাটা বার করতে পারে, যেই কারণেই একটা সাধারণ দল নিয়ে আমরা দেখেছিলাম লাস্ট মরশুম ডুরান্ট কাপে এবং সুপার কাপে ইস্টবেঙ্গল তুলনামূলক অনেক ভালো করেছিল, সুপার কাপ জিতেছিল। বাট এই মরশুম ইস্টবেঙ্গলের যে দলটা আছে, এই দলটার থেকে কিন্তু মানে ওই একটা সুপার কাপ জিতবে বা ডুরান্ট কাপ জিতবে সেরকম এক্সপেকটেশন না। এই দলটা আইএসএল এর লিগ শিল্ডের দৌড়েও থাকবে, টপ 3 টপ 4 থাকবে, সেটা এক্সপেকটেশন। তো সেটা কার্লেস কতটা পূরণ করতে পারে সেই দিকে নজর থাকবে। তো সেখানে যদি আইএসএল এই দলটা নিয়ে মিড টেবিল দলের মতো পারফরমেন্স আসে, সেখানে ভাবনা চিন্তা করা যেতে পারে। বাট এই মুহূর্তে তো একদমই না, এখন কার্লেসকে মানে সময় দেওয়া উচিত। আইএসএল এ কীরকম ইস্টবেঙ্গল করে সেই দিকে নজর থাকবে। বাকি ইস্টবেঙ্গল ফ্যানারা এই বিষয়ে তোমাদের মতামত জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।